আমি বিশ্বাস করি না। আমার পোলা আমার জায়গা দেখতে পারে না। ও আমার কথা দিতে আমার পোলা আমার জায়গা দেখতে পারে না। দেখতে চাই না, আমি বিশ্বাস করি না। রতন! আমার রতন! আরে পোলাটা বিয়ে করে বউটা ঠিক বিদেশ গেছে। আরে বউটা আমার টাকা ছাড়া কিছুই বল। কিছু কিছু ছেলের বউ আছে টাকা ছাড়া কিছুই বোঝে না, তারা শুধু স্বামী বিদেশ গেলে শুধু টাকা আর টাকা চায়। সার্বক্ষণিক স্বামী কেমন আছে না আছে তারা জিজ্ঞেস করতে চায় না, শুধু টাকা আর টাকা। টাকা দিলে তারা শান্তি পায়। আল্লাহ আমার হাত থেকে ভাতের পাতিলটা পড়ে গেল। এরকম তো কোনোদিনও হয় না। দিলেন তো ভরা ভাতের পাতিলটারে শেষ করা। এই বয়সে যেহেতু কাজ করতে পারেন না, তাহলে কাজ করতে জান কেন? বাবা, আমার মনের মধ্যে ভালো লাগতেছে না, কেমন জানি কো গাইতেছে। আমার পড়াটা বিদেশে থাকে, কোনো বিপদ আপদ হলো না তো। বিপদ কি কইতাছেন আবল তাবল? কালকে রাত থেকে আমার ভালো লাগতেছে না মা। তোমার কত করে কইলাম রতন একটা ফোন দাও, আমার লগে কথা কয়ে দাও, তুমি তো দিলা না। আপনার পরে তো আমি ফোন দিছি, 2-3 দিন ধরে তার সাথে আমার কোনো যোগাযোগ হইতেছে না। আপনার পরে তো আমার ফোনই ধরতেছে না, তার ফোন বন্ধ। দেখো, আমার রতন ফোন ধরে না, রতন ফোন ধরতেছে না কেন? আমার রতন কি করবে? আমার রতন তো ফোন ধর না। আমাকে বাড়িতে যারি কেন? কি হলো? আচ্ছা, আমি দেখতেছিলাম। না না, আমিও যাবো। আসেন। কি হয়েছে আমাকে বাড়িতে? সেটা গাড়ি নিয়ে আমাকে বাড়িতে আসছে। আপনারা কে আমাকে বাড়িতে গাড়ি নিয়ে আসছেন? আপনি তো মনে হয় রতনের আম্মা। হ্যাঁ, আমি রতনের মা। খালাম্মা, আমরা বিদেশে রতনের সাথে একসঙ্গে থাকতাম। হ্যাঁ, রতন কনস্ট্রাকশনের কাজে বিদেশে 14 তলা থেকে পড়ে ওর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে রতনের লাশটা নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি না। আমার পোলা আমার জায়গা দেখতে পারে না। ও আমার কথা দিতে আমার পোলা আমার জায়গা দেখতে পারে না। দেখতে চাই না, আমি বিশ্বাস করি না। রতন! আমার রতন! আমার রতন! আমার রতন কই? আমার রতন! লাশের প্যাকেটে মাগো ছেলে মেয়ের কিছু হলে সবার আগে মায়ে জানে, এটাই বাস্তব। মায়ের মনে আগে জানা হয় যখন ছেলের লাশ নিয়ে আসে বা ছেলে মারা যায়। খালা, আমরা আসলে রতনের বন্ধু হলেও আমরা সহ্য করতে পারছি না। রতনের ডেড বডি পচে এমন গন্ধ হয়েছে, আসলে আমাদের আর থাকা সম্ভব হচ্ছে না। আমরা ওর লাশটা আপনার কাছে পৌঁছে দিয়ে গেলাম, আমরা এখন আসি। এই চল। ইস, বিচ্ছির একটা গন্ধ। এই লাশের গন্ধে তো আমি মরেই যাবো। না, আমি আর
এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারবো না। আমার তো এখন আমার বাপের বাড়ি চলে যাওয়া উচিত। আমি কি করে থাকবো আমার রতনের আল্লাহ? এটা তুমি কি করলে আল্লাহ? আমার মুখ থেকে আমার মনের জ্ঞান তুমি ছিনে নিলা। আমি কি অপরাধ করেছি আল্লাহ? কি অপরাধ করেছি? বাবা রে বৌমা, ও বাবা, বৌমা তুই কই যাইতেছিস? আমি আমার বাপের বাড়ি যেতেছি। আপনার ছেলের লাশের গন্ধ তো আমি এই বাড়িতে থাকতেই পারতেছি না। আমার পক্ষে আর সম্ভব না এক মুহূর্তে এই বাড়িতে থাকা। বৌমা তুমি এতটা সত্যবান? আমার পোলা শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করে বিদেশ গেছিল, তোমার মহিলাসিতার জন্য বিদেশ গেছিল। আর তার লাশের গন্ধ সহ্য করতে না পারা তুমি বাড়ি ছেড়ে চলে যাইতেছ। তোমার যে আগের কথা মনে পড়ে না বৌমা? দেখ আম্মা, আম্মা আমার ওই বিদেশে যাওয়ার ভিসা পাসপোর্ট সব কিন্তু রেডি হয়ে গেছে। আমি সপ্তাহখানেকের মধ্যে বিদেশে চলে যাব। ওমা, তুমি আমার কথা মনে কইরা মন খারাপ করে আবার কান্নাকাটি করো না, তাহলে কিন্তু আমি বিদেশে গিয়ে আর শান্তি পাবো না। বাবারে, তুই ওর একটা মাত্র ছেলে, আর তোর বাবা তো সয় সম্পত্তি কম রেখা যায় না। এইটা যদি চাষাবাদ করে ঠিক মতো দেখভাল করে রাখতে পারিস, তাইলে তো আমাদের চলতে আর কষ্ট হইব না। তুই বিদেশ যাওয়ার কিসের দরকার বাবা? শোনেন আম্মা, আপনি এটা কি ধরনের কথা বলতেছেন? আমার স্বামী কেন চাষি হইতে যাইব? আমার স্বামী তো বিদেশ যাইব, অনেক অনেক টাকা ইনকাম করব, তাছাড়া লোকজন কইব বিদেশের বউ আমাকে। আর আমি চাই আমার স্বামী বিদেশ যাক, আর ঘরেও তো জিনিসপত্র থাকবো সবকিছু বিদেশির, মানুষ দেখবো, তাই তো আমি তো বিদেশ যাইতে হইব। ঠিক আছে আম্মা, আমার বউ তো ঠিকই কইছে, আমার একটা মাত্র সুন্দরী বউ, আমি কি তার কথা একটু বিদেশে যাইতে পারি না? তুই তোর তোর সুখের কথা চিন্তা করলি, আমার দুঃখটা দেখলি না বাবা? আম্মা, দুঃখ কিসের কত? এই ছেলেপেলেরা বিদেশে যায় না। আচ্ছা একটা জিনিস চিন্তা করো তো, এই বাড়িতে থাকবা হচ্ছে তুমি আর সুমি, দুইজনে থাকবা, আর আমি তো তোমাদের সাথে ফোনে কথা বলবো। আর এখন এই আধুনিক যুগে মোবাইল ফোনের মাধ্যমে তো মানুষ পরস্পরের খুব কাছে থাকে। যেমন আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, ওর সাথে কথা বলবো, তাদের দূরের কি হইলো বা তোমার দুঃখের কি হইলো কত আম্মা? শোনেন আম্মা, আমি তাহলে আদিম যুগে পড়ে আসছি। সবকিছু যত রেডি হয়ে গেছে, তোমার কিন্তু বাইরে যাইতেই হইব, বিদেশ যাইতেই হইব। যাবো যাবো, সবকিছু যত রেডি হয়ে গেছে, তাহলে যাইবো না কেন? আর তাছাড়া আমার অনেক দিনের স্বপ্ন তুমি বিদেশ যাইবা, অনেক অনেক টাকা ইনকাম করবা, আর আর যখন তুমি অনেক টাকা ইনকাম করবে না, আমার জন্য অনেক শাড়ি গয়না আর অনেক কিছু কিনে নিবা। আর যখন আপনার ছেলে অনেক অনেক টাকা ইনকাম করবো, তখন তুমি বাংলাদেশে চলে যাবা, তখন তো আর কোনো সমস্যা নাই। হ্যাঁ মা, তোমার বউ কিন্তু ঠিক কথা কইছে। ঠিক আছে বাবা, যেটা ভালো মনে হয় সেটাই করিস। আমার বোনে তো বিদেশ যাইতো না, শুধুমাত্র তোমার চাহিদা পূরণ করার জন্য আমার ছেলে বিদেশ গেছিল। আর তুমি তার লাশের গন্ধ সহ্য করতে না পারে এই বাড়ি ছেড়ে চলে যাইতেছ। স্বামী স্ত্রীর সম্পর্ক কি এতই ঠুনকো? তুমি এত স্বার্থপর মাইয়া। দেখেন, আমি কেন এই লাশের গন্ধে না কেউ এই বাড়িতে থাকতে পারতেছে না, আমার যাইতে দেন। তোমার স্বামীর প্রতি কি তোমার কোনো দায়বদ্ধতা নাই, কোনো কর্তব্যই নাই যে তুমি স্বার্থপরের মতো তার সাইডে চলে যাইতেছ? যে মানুষটা মরে গেছে তার ফেলে দেয়, পৃথিবীর কোনো বউ কি চলে যেতে পারে কও তুমি? দেখেন, আপনার এই নীতি কথা শোনার না আমার একদম ইচ্ছা করতেছে না।
আমি অনেক বাড়ি থেকে যাইতে পারলেই বাচ্চা আমার যাইতে দেন। আচ্ছা, আর আমি কেন? আপনার এই যে পাড়া প্রতিবেশী, আপনার আশেপাশে যারা থাকে তারাই তো লাশের গন্ধে এখানে আইতে পারতেছে না, তাহলে আমি কেমনে থাকুন কোন? দেখেন, আমার যাওয়ার পথে একদমই বাধা সৃষ্টি করেন না, আমরা যাইতে দেন। ও বাবা, বৌমা, তুমি তো পাড়া প্রতিবেশী কেউ না, তুমি তো আমার এই বাড়ির বউ। তুমি তো পাড়া প্রতিবেশী হইতে তাহলে সাইডে চলে যেতা, কিন্তু তুমি তো সাইডে চলে যেতে পারো না, তোমার তো একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, তুমি এরকম করতে পারো না বৌমা। দেখেন আম্মা, আপনি আমার সামনে থেকে সরে দাঁড়ান, না তো আমি বাধ্য হবো আপনার ধাক্কা দিয়ে বাড়ি থেকে চলে যেতে। বৌমা, বৌমা, বিড়ি কথা বৌমা, কি যাও না বৌমা, তুমি চলে গেলে আমি রতনের একা একা দাফন কাপড় করতে পারবো না, তুমি পাশে থাকলে আমি সাহস পাবো মাগো। তুমি চলো ঘরে চলো, ঘরে চলো বৌমা, বৌমা তুমি ঘরে চলো বৌমা। কি করতেছেন? দেখেন, আমার বাপের বাড়ি যেতে দেন। মা, হ্যালো, হ্যালো আব্বা। কিরে মা, তোর কি হয়েছে? আব্বা, আপনি আমার এই বাড়ি থেকে নিয়ে যান, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারতেছি না। এটা কেমন কথা বলি রে মা? এত সুখে আসস, এত সুখে সংসার রাখা তুই চলে যাইতেছস কেন? আরে জামাই বিদেশ থাকে, মাসে মাসে টাকা পাঠায়, যখন যা চাস তখন তুই তাই পাস। এত সুখে সংসার রাখা কেউ চলে যাইতে চায় বল? আব্বা, আমার ওই টাকার মেশিনটা পয়সা নষ্ট হয়ে গেছে, এখন দুর্গন্ধ ছড়াইতেছে, আর ওই দুর্গন্ধে আমি এই বাড়িতে একদমই টিকতে পারতেছি না। আব্বা, আপনি আমার যেমনি ওকে এই বাড়ি থেকে নিয়ে যান। মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। মানে তোমার জামাই বিদেশে কয়দিন আগে মারা গেছে। কি কইতেছস রে মা? ওই ছাদ থেকে পড়া না কি জানো, আর এখন তার লাশ আইছে, আর ওই লাশ থেকে এমন দুর্গন্ধ ছুটছে, ওই দুর্গন্ধে আমি থাকতে পারতেছি না, আমি মারা যাবো। আব্বা, দয়া করে আপনি আমার এই বাড়ি থেকে নিয়ে যান, নাহলে আমি এই দুর্গন্ধে মারা যাবো। আপনি আমার নিয়ে যান তাড়াতাড়ি। আমার যাওয়া লাগবে কি লেগা? তুই চলে আয়। আরে যেখানে টাকার মেশিন নাই সেখানে তো থাকেও কোনো লাভ নাই, তুই চলে আয়। আব্বা, আমি কি থাকতে চাইছি? সম্পূর্ণ বাস্তব জীবনের গল্প এই নাটকে তুলে ধরা হয়েছে, এটা শিক্ষণীয়। করিস না, আমি ওখানে আইতাছি। আরে যেই বাড়িতে তোর জামাই নাই, জামাই মইরা পয়সা গেছে গা, ওইখানে থাকতে তোর অনেক কষ্ট হইব রে মা। আব্বা, আপনি যেমনে পারেন আমার এই বাড়ি থেকে বের করে নিয়ে যান। আমি ওখানে আইতাছি। হ্যাঁ আব্বা, তাড়াতাড়ি আয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, তুই কাঁদিস না। মকবুল রে, ও মকবুল, মকবুল। চাচি, বিষয়টা আমি শুনছি, গ্রামবাসী বলা বলি করতেছিল লাশের গন্ধে নাকি তোমাকে বাড়ির আশেপাশে যাইতে পারতেছেন। তোরা তো আমাদের প্রতিবেশী, তোরা ছেলে তো আমার আর কেউ নেই। বাবা, বাবা চল না আমার লাগে, চল বাবা, ওর পরির পাতা দিয়ে গোসল করায় দিই, শেষ গোসলটা আমার পারে হলে তাপন কাপড় করে মাটি দিয়ে আসি। বাবা, আরে যত ওর উপরে রাখো ততই তো গন্ধ ছড়াইবো। না 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 চাচি, আমি যাইতে পারবো না, ওই পোস্টার লাশের পাশে আমার যাওয়া সম্ভব না। মকবুল, তুই এই কথা বলতে পারলি বাবা? কেন কইতে পারবো না চাচি? গ্রামের লোকজন, এলাকাবাসী কেউ জন যাইতে পারতেছে না লাশের দুর্গন্ধের কারণে, তাহলে আমি যাবো কেন? আরে মকবুল, আরে তুই যখন অসুখে পড়ছিলি তখন তো কোনো প্রতিবেশী তোর পাশে দাঁড়াই নাই। আমার রতন তোর অসুখের কথা শুই না, বিদেশ থেকে তোর টাকা পাঠায় দিতে, হাত দিয়ে সব ভুলে গেলি, এত সারতে পারতো না। আম্মা, ওই যে ফেসবুকে দেখলাম আমাকে মকবুল ভাই কি একটা বড় অসুখে পড়ছে, কান্নাকাটি করে সাহায্য চাইতেছে। হরে বাজান, হঠাৎ করে মকবুলে যে কি হইলো
ওই সংসারে একমাত্র উপার্জনের লোকই মকবুল। আজকে 3-4 মাস ধরে পড়ে রয়েছে, কোনো কাজ কাম করতে পারতেছে না। কি করে যে ওর সংসারটা চলবো আল্লাহ জানে। আম্মা, ওই সুমির অ্যাকাউন্টে যদি টাকা পাঠাই ও তো আর দিবে না। তাই একটা কাজ করি, তোমার অ্যাকাউন্টে আমি কিছু টাকা পাঠাই, তুমি এই টাকাগুলো তুলে মগুল ভাইরে দিয়ে দিও। দেখো আম্মা, আমার তো কম নাই, আমার জন্য যদি মগুল ভাইয়ের সংসারটা বাইসে যায়। তুই মকবুলের চিকিৎসার জন্য টাকা দিবি বাবা? আম্মা, মগুল ভাই তো আমার প্রতিবেশী, প্রতিবেশী হইয়া আমি যদি প্রতিবেশীর পাশে না দাঁড়াই তাহলে একদিন তো আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে না। আমার যতটুকু আছে তারই আমি মকবুল ভাইয়ের পাশে দাঁড়াইতে চাই, যাতে করে আমার প্রতিবেশী হইয়া মকবুল ভাইয়ের সাহায্যের জন্য আমার কান্নাকাটি করতে না হয়। ও বাজান, তোর কথা শুনে আমি অনেক খুশি হয়েছি রে বাজান, অনেক খুশি হয়েছি। আম্মা, ধরো অনেকের কাছে সাহায্যের জন্য তো বসে থাকবে, গ্রামের অনেকেরও আগায় আসার কথা, আসছে কিনে জানি না। এখন গ্রামের কে কি করলো না করলো ওইসব তো আমার দেখার কোনো দরকার নাই। আম্মা, আমি তো বিদেশে থাকি, তাছাড়া আমি তো প্রতিবেশী এবং সচ্ছল প্রতিবেশী, আমার উপরে তো মকবুলের হক আছে। আম্মা, তুমি একটা কাজ করো, তুমি মকবুলের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মকবুল ভাইরে বলো যে তার চিকিৎসার সব টাকা আমি দেবো, সেজন্য কোনো চিন্তা না করে। তা না হইলে মকবুল ভাইয়ের এই বয়সে বাচ্চাগুলো নিয়ে কই দাঁড়াইব, কি হইব? আর মকবুল ভাই যদি একটা কিছু হয়ে যায় তখন বাচ্চাগুলোর কি হইব বলতাম না। তুমি যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে মকবুল ভাইরে বলো যে আমি টাকা পয়সার ব্যবস্থা করে দিচ্ছি, তার যা লাগে চিকিৎসায় যত টাকা লাগে সব আমি দেবো। আচ্ছা ঠিক আছে বাজান, আমি বাড়ি যাই নিজেই কমনে, আর তুই যখন টাকা পাঠাবি নিজে হাতে দিয়ে আসবি, ঠিক আছে? আচ্ছা বাজান, তাহলে আমি রাখি। হ্যাঁ, তুমি নিজের দিকে খেয়াল রেখো বাজান। ঠিক আছে, জি আম্মা, আসসালামু আলাইকুম। আচ্ছা, রেখে দিতেছেন। আমার পোলা ভাইসা থাকতে যদি সে প্রতিবেশীর পাশে দাঁড়াইতে পারে, তাহলে তোরা কেন আমার পোলার পাশে দাঁড়াবি না? তারে একটু কবরে মাটি দিবি না? হ্যাঁ, শোনো চাচি, রতন ভাই যে আমার চিকিৎসার সময় যে টাকাটা দিয়েছিল ওই টাকার খোটা দিতেছো তো, আমি ওই টাকার সুদে আসলে যা আসে সব টাকা তোমার ফেরত দিয়ে দিব। তাও আমি রতন ভাইয়ের গন্ধলা লাশের পাশে যাইতে পারবো না। বাহ বাহ বাবা, মানুষ যে এত স্বার্থপর হয় রে বাবা, এইটা আমার জানা ছিল না। তবে অসুখের সময় আমার পোলা তো তোরে টাকা দিয়ে সাহায্য করছিল, কোনো গ্রামবাসীদের তোরে সাহায্য করে নাই। আমার পোলা টাকা দিছিল ধরে, কিন্তু সেই টাকা তো কোনোদিন সে ফেরত চাই নাই, চাইছে। আর আজকে তুই করতেছিস কি, সুদে আসলে সেই টাকা তুই ফেরত দিয়ে দিবি। আজকে তোর অনেক টাকা হয়েছে না বাপ, সেই জন্য তুই এই কথা বলতেছিস। চিন্তা করে দেখতো, সেই মুহূর্তে যে মুহূর্তে তোর টাকাটা দরকার ছিল আর এই মুহূর্তে যে টাকা, সেটা কি এক? এই স্যার আমি কি করতে পারি চাচি, যেখানে পাড়া প্রতিবেশী গন্ধের জন্য যাইতে পারতেছে না, তাহলে আমি কি করবো কও? যাক, তোকে কারো লাগবো না রে বাপ, কারো লাগবো না। কিন্তু একটু কথা মনে করে রাখিস, আজকাল যেরকম তুই তোর প্রতিবেশীর পাশে দাঁড়াইলি না, সেরকম একদিন তোর আসতে পারে যেদিন তোর পাশে তোর প্রতিবেশী দাঁড়াইবো না। কথাটা তুই মনে রাখিস বাবা। আমার আগে ফোন দিলে তো আমি আরো আগে তোর বাড়ি থেকে লয়ে যাই। দেখছেন দেখছেন আব্বা, কোন ধই লাশের। ভালো হয়েছে আপনি আমার ওই বাড়ি থেকে নিয়ে এসেছেন, ওই লাশের গন্ধ আমি তো মরেই যেতাম। চলেন, এখন শুধু এই গ্রাম থেকে বাইরে হওয়াটা বাকি। আমার পোলাটা মারা গেছে, আমার সাথে থেকে কোথায় আপনি দাফন কাপনের ব্যবস্থা করবেন? তা না আপনি আপনার মাইয়ারে নিয়ে পালায় যেতেছেন। পলায় যাবো না তো কি করবো? আপনার পোলার পাশাপাশি কি আমার মাইয়াটারও মাইরা ফেলামো? আমার 10টা না 5টা না, একটা মাত্র মাইয়া। ও, আমার ছেলে মরে গেছে, তার মানে পয়সা গেছে। এতদিন যে টাকার মেশিনটা ছিল সে পয়সা গেছে, তাই তো? এখন আর তার কোনো প্রয়োজন নেই। বাহ, কি সুন্দর স্বার্থপর আপনারা। দেন আব্বা, ওনার এত না কথা শুনতে ইচ্ছা করতেছে না। চলেন তো আপনি, চল। বেশ, আপনার মনে পড়ে না
আমার পোলা বিদেশ যাওয়ার আগে আপনারা কি বলছিল? আব্বা, আমার বাবা তো মারা গেছে নাটক থেকে কি বুঝলেন? আমি আমার নিজের বাবার মতোই সম্মান শ্রদ্ধা করি না। আমি বিদেশে চলে যাচ্ছি এটা জানলে আমার আব্বা কিন্তু খুব খুশি হয়। কি যে কও না জামাই বাবাজি, তোমার কিন্তু আমার নিজের ছেলের মতোই জানি। এই যে তুমি বিদেশ যাইতাছো, আমারও তো গর্ব কম না, অনেক গর্ব। তুমি বিদেশ যাইবা, বিদেশ থাকবা, আমার মাইয়ারা তো অনেক সুখে থাকবো। সেটা বড় কথা না আব্বা, মানে আমি যদি বিদেশে থাকতাম আর আমার আব্বা যদি বাইসে থাকতো, তাহলে আমাদের এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার আব্বাই পালন করত। আমার তো আগামীকালই ফ্লাইট, আমি বিদেশে চলে যাব। আমি বিদেশে যাওয়ার পরে কিন্তু আমার বউ সুমি আর মা তারা দুইজন কিন্তু একা হয়ে যাবে। তাই কইতেছিলাম কি, আমি বিদেশে যাওয়ার পরে আপনি যদি সুমিরে আমার মারে দেখে শুনে রাখতেন, আর যদি কোনো ঝামেলা হয়, কোনো কিছু প্রবলেম হয়, দরকার হয়, তাহলে আমার ফোন দিয়ে জানাবেন, আমি ব্যবস্থা করে ফেলবো। অবশ্যই দেখে শুনে রাখবো বিয়ান সাহেব। আমি থাকতে আপনি কোনো চিন্তাই করেন না, আর তুমিও এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না বাবাজি। আর একটা কথা, আপনি তো অন্যের আলোতে কাজ করেন, ওইখানে অনেক পরিশ্রম হয়। আমি বিদেশে গেলে কয়েক মাস থাকার পরে আমি আপনার মোটা অঙ্কের টাকা পাঠাবো। ওই টাকা দিয়ে আপনি নিজে একটা আড়ত করবেন। নিজের আড়তে কাজ করলে কিন্তু আপনার আর বাইরে কাজ করা লাগবে না, এত পরিশ্রম করা লাগবে না। এখন আপনি তো আমার আব্বার মতোই, নিজের আব্বা বাপি তো এখন আপনার এইভাবে। তাই আপনি আর অন্য কারো আড়তে কাজ করবেন। আমার নিজের আব্বা যদি বাইসে থাকতো, তাহলে তো আমি তো কোনো কাজ কাম করতে দিতাম। দেখছেন দেখছেন আব্বা, আপনার জামাই আপনার কত ভালোবাসে। তোমার এই উপকারের কথা আমি যে মনে বলবো না জামাই বাবাজি। আসলে হয়েছে কি, মানুষের আড়তে কাজ করতে আমারও কিন্তু ভালো লাগে না। এত হাড় ভাঙা পরিশ্রম করার পরেও অনেক কথা শুনতে হয়। দেয়া সাহেব, আজকে থেকে আমার পোলা কিন্তু আমার একার না, আপনারও পোলা। আজকে যদি ওর একমাত্র মাই আপন পৃথিবীতে, অন্য কেউ নয়। অন্যরা শুধু টাকার পাগল। আমার পোলা বিদেশ যাইতেছে, আপনি কোনো চিন্তা করেন না, আপনাদের আগতে কাজ করতে দিব। আপনারা দেখবেন ও একটা আলাদা ব্যবসা ধরাই দিব। আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার পোলা বিদেশ যাইতেছে, আপনাদের যে কথাগুলো বলছে না, ও বাবার মতো শ্রদ্ধা সম্মান করে বলছে। কথাটা শেষ আপনি মনে রাখছেন। আসলে বিয়ান সাহেব, আপনাদের কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আজ থেকে তুমি আমার মায়ের জামাই না, তুমি আমার একটা ছেলে, আমার ছেলে। সেই কথাগুলো আপনার মনে পড়ে বিয়া সাহেব? আপনি না আমারে বলছিলেন আমার ছেলে আপনার ছেলে, আর আজকে আমার ছেলের লাশের গন্ধে আপনি আপনার মায়ের নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতেছেন। অত্যন্ত বিয়ান সাহেব, ওইসব পুরানা কথাগুলা, সেদিনের কথাগুলা আবেগে বইলা ফেলাইছি। হ্যাঁ আবেগ, আপনারা যে আবেগ নিয়ে খেলা করতে পারেন সেটা আমার কোনোদিন জানা ছিল না। একবার আমার ছেলের কাছে চলেন, পরে দাফন কাফনের ব্যবস্থা করেন। আমি গ্রামের অনেক মানুষের কাছে গেছি, কেউ আমার ছেলের কাছে আসতে চায় না। বিআই সাহেব, আমার দয়া করেন বিআই সাহেব। গ্রামের মানুষই যেহেতু আসতেছে না, তাহলে আমরা যেমন কিসের জন্য বলতো আব্বা? আপনার ছেলের লাশ আপনি যা ইচ্ছা করেন। আব্বা চলেন না, দেরা যেতেছে, চলেন। সে কি শুধু আমার বলা ছিল? তোমাদের কেউ না, সবার সাথে সাথে তোমরা তারা ভুলে গেলা। বিআই সাহেব, আপনার মনে নাই আপনি মানুষের আড়তে কাজ করতেন দেখে আমার পোলা আপনার আড়ত বানাইয়া দিয়া গেছে। আপনার এখন অনেক টাকা হয়েছে, আমার পোলারে ভুলে গেছে। আমার পোলা মরে গেছে মানে সব সম্পর্ক শেষ হয়ে গেছে, তাই তো? আপনার স্বার্থ সিদ্ধি হয়ে গেছে দেখে আপনার মায়ের নিয়ে চলে যাইতেছেন না। আপনারা মানুষরা এত বিবেকহীন, এত সত্যপর আপনারা। খবরদার, আমার বাপরে নিয়ে আর একটা কথাও কইবেন না। আব্বা চলেন তো। না না বিয়া সাহেব, আপনি যাবেন না। আমার পোলারে দাফন কাফন না করা পর্যন্ত আপনি কোথাও যাবেন না। দেখেন বিয়ান সাহেব, যে মইরা গেছে সে পয়সা গেছে, তার সাথে সাথে আমগোর লগে সম্পর্কটাও শেষ হয়ে গেছে গা। আশা করি কথাটা বুঝতে পারছেন। চল রে মা, চল যাই।
হায় রে পৃথিবী, হায় রে পৃথিবীর মানুষ। মানুষ মরে গেলে নাকি সব সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু আমি তো মা, আমি তো আমার পোলার সাথে সম্পর্ক শেষ করতে পারবো না। আল্লাহ, ও বাবা, বাবা রে, তোর লাশের গন্ধে কেউ তোর পাশে আসতে চাই না রে বাবা। অথচ এই মানুষগুলো একদিন তোর বিদেশি টাকার গন্ধে তোর আশেপাশে ঘুরঘুর করতো, অথচ তারাই তোর কাছ থেকে অনেক দূরে চলে গেছে। দেখছিস বাবা, দেখছিস কত স্বার্থপর মানুষ, পৃথিবীর মানুষ কত স্বার্থপর। কেমনি তোর দাফন দিব বাবা গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি আপনাকে পাশের উপজেলার একটা মসজিদের ইমাম হুজুর। আপনাকে বাড়িতে কে মারা গেছে? আমার ছেলে মারা গেছে। আপনার ছেলে মানে? আপনার ছেলে তো বিদেশ থাকে? জি, আমার সেই ছেলেটাই মারা গেছে ইমাম সাহেব। কি কইতাছেন ভাইজান? ভাইজান, ভাইজান, এইটা আপনি কি করতেছেন? আমার ছেলের লাশ দিয়ে তো পচা গন্ধ বাড়াইতেছে, ওর লাশের গন্ধে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামের মানুষ সবাই চলে গেছে, এমনকি তার বউ পর্যন্ত চলে গেছে। আমি তো কোনো পচা গন্ধ পাইতেছি না, আমি পাইতেছি সুগন্ধ। আর এরকম সুগন্ধ আমি আমার জীবনে কোনোদিন পাই নাই, বিশ্বাস করেন। আপনার ছেলের লাশের থেকে কোনো দুর্গন্ধ বাইরিতেছে না, অনেক সুন্দর গন্ধ বাইরিতেছে। আল্লাহ গো আল্লাহ, ঠিকই তো কইছে। এই ইমাম সাহেব আসার পর লাশের ভেতর থেকে একটা সুগন্ধ বের হইতেছে তো। ইমাম সাহেব, আপনি কি আগে থেকে আমার ছেলেরে চিনতেন? জি, আপনার ছেলের আমি আগে থেকেই চিনতাম। আর আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আপনার ছেলের সাথে আমার নিয়মিত কথা হইত। তাইলে শুনেন, বাবার জমি বিক্রি করা, বিদেশ যাওয়ার জন্য এতগুলো টাকা হারাই ফেলাই না, আর বিদেশে যাব কিভাবে, আর মায়েরে বা কি জবাব দেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এটা তো আমার ব্যাগ, আপনি কোথায় পেলেন? আমি জেলা শহর থেকে আসার সময় বাসে বা কোথায় রেখে এসছি আমি নিজেই ভুলে গেছি, মানে ব্যাগটা হারাই গেছিল। আপনার কাছে ব্যাগটা আমার? জি, এটা আপনারই ব্যাগ। মানে আমি আপনার পাশে সিটি পড়ছিলাম তো, আচ্ছা, আপনি ব্যাগটা রাইখে আসছিলেন, কিন্তু আমি দেখছি একটু পরে। তবে ব্যাগের ভিতরে যে পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড ছিল, জি, সেখান থেকে আপনার বাড়ির ঠিকানা নিয়ে তারপর আপনার বাড়ি খুঁজে বাড়ি ফিরে চলে আসছে। নেন ব্যাগটা, নেন আর দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দেন। সব কিছু তো ঠিক আছে, মানে আমার যে টাকার বান্ডিলগুলো ছিল দেখে মনে হচ্ছে সবগুলোই আছে। আপনার টাকা আবার আপনি ফিরে পাইছেন। আমি তাহলে আসি। শুনুন, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনার পরিচয়টা জানার খুব দরকার। আপনার পরিচয়টা দিবেন একটু? ও, আমি আপনার পাশের উপজেলা একটা মসজিদের ইমাম হুজুর। দেখুন ইমাম সাহেব, আপনি আমার যে কত বড় উপকার করলেন,
আমি এর প্রতিদান হয়তো বা দিতে পারবো না। মানে আমার এই টাকাগুলো যদি অন্য কোনো মানুষের কাছে পড়তো তাহলে হয়তো বা আমি ফেরত পেতাম না। এখনো যে আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আছে আপনার এই টাকার ব্যাগ ফেরত দেওয়া থেকে বুঝলাম। আচ্ছা শুনুন না, দুপুর হয়ে গেছে, আপনি যদি আমাদের বাড়িতে দুপুরে খেয়ে যেতেন, মানে আপনাকে যদি একটু আপ্যায়ন করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগবে। কি ব্যাপার, আপনার মন খারাপ হলো কেন? আসলে ভাইজান হয়েছে কি, আমি তো 12 মাস রোজা রাখি। মানে আল্লাহর যে হুকুম আছে যে যেই দিন রোজা রাখা যাবে না সেই দিনগুলা ছাড়া সবসময় আমি রোজা রাখি। আল্লাহরে খুশি করার জন্য বলতে পারেন, আবার আমার সংসারে খুব অভাব তো তার জন্য বলতে পারেন। আমি চাইলেও আসলে এখন আপনার বাড়িতে খাওয়া দাওয়া করতে পারব না। কি বলছেন, আপনি 12 মাস রোজা রাখেন? হ্যাঁ ভাইজান, আমি যে মসজিদে ইমামতি করে যে টাকাটা পাই সেই টাকা দিয়ে আমার সংসার চালানো, আমার ছেলেমেয়ের খরচ সব কিছু মিলে আমি অনেক কষ্ট করে চলি। এর জন্যই সবসময় রোজা রাখি। একদিকে আল্লাহর ইবাদত হয়, অন্যদিকে আমার খাবারটা আমার পোলাপাইন খায়া ভালো থাকে। এইভাবেই কষ্ট করে আমার সংসারটা চলতেছে। সত্যি অবাক করেন না, মানে এরপরেও আপনি এতগুলো টাকা পেয়ে এগুলো ফেরত দিতে আসলেন। ইমাম সাহেব, আপনার মহত্ব দেখে না অবাক হলাম। যদি কিছু মনে না করেন এই টাকাগুলো আপনি রাখবেন। না না ভাইজান, এই টাকা আমি নিতে পারব না। এই টাকাটা সম্ভবত আপনার বিদেশে যাওয়ার টাকা। তাছাড়া এইভাবে আমি কারোর কাছ থেকে টাকাটা নিতে পারবো না। ইমাম সাহেব, আমি যদি আপনাকে ভাই বলি তাহলে আপনার কি আপত্তি আছে? না না, কিসের আপত্তি? কোনো আপত্তি নেই। আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে দিবেন। আর শুনেন, আমি আপনার জন্য কিছু করতে চাই, কিন্তু একটা কথা, এখন থেকে যেহেতু আপনি আমার ভাই, তা আমি যদি আপনার জন্য কিছু করতে চাই আপনি কিন্তু না করতে পারবেন না। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামতে বিদেশে যেতে পারি। আর আগে আপনার নাম্বারটা আমার খেয়াল দেন একটা। জি বলা নাম্বার 017। আপনার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখতো, সবসময় আমার খোঁজ খবর নিত। একদিন আমি আমার ছেলে মেরে পেট পুরায় খাওয়াইতে পারতাম না। আপনার ছেলে কি করতো জানেন? প্রত্যেক মাসে মাসে আমার টাকা পাঠাইতো। আমি নিতে চাইতাম না, কিন্তু আমার কইতো এটা আমার ভাতিজা আর ভাতিজির জন্য, আপনি না করতে পারবেন না। এখন আমি আমার ছেলে মেয়ে সংসার নিয়ে অনেক ভালো আছি। তো সব সময় ফোন করে আবার খোঁজ খবর নিত, আবার পরিবারের খোঁজ খবর নিত। কিন্তু হঠাৎ করে সে কয়েকদিন ধরে আমার ফোন দিতেছিল না। তখন আমি তার নাম্বারে ফোন দিলাম, দেখি মোবাইল বন্ধ। তখনই না আমার মনের ভিতরে জানি কেমন লাগতেছিল, তাই আমি দৌড়ায় চলে আসলাম খোঁজ দিতে। আইসা দেখি আমার মন কিন্তু বলতেছিল কোনো না কোনো মানুষ আমার ছেলেকে দাফন করার জন্য আসবে। আপনি আইছেন আমার পোলারে শেষ গোসল করানোর জন্য। আপনি হাজারো মানুষের মধ্যে একজন প্রকৃত মানুষ, যে কিনা আমার ছেলেকে দাফন করার জন্য আসছেন। যারা মানুষ না ঠিকঠাক তারাই আমার ছেলের কাছ থেকে দূরে চলে গেছে। আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলের লাশ আমি নিজের হাতে গোসল করাবো, তার কবর আমি খনন করব। সে অনেক ভালো একটা মানুষ ছিল, তারে আমি জানাজা পড়ায় আল্লাহর কাছে পাঠাই দিব, আর আল্লাহর কাছে দোয়া করে দিব আল্লাহ যাতে তারা বেহেশত নসিব করে, বেহেশত নসিব করে।